সেই ঝড়ের রাতের কথা, সু সু শব্দে বাতাস বইছে, কর কর করে বাজ ডাকছে, গাছপালা ভেঙে পড়ছে, একটা জনপ্রাণীও বাড়ির বাইরে বেরোচ্ছে না। অথচ আমি শহরে ছুটে গেছি আমার অসুস্থ ভাইয়ের ঔষধ আনতে। যে বছর কলেরায় সারাটা গাঁ উজাড় হয়ে গেছে। বলো না, ও কথা তুমি বলো না গো, ও কথা তুমি বলো না। আমার গায়ে কাঁটা দিচ্ছে। ফুল সবাই তুলে বড় বউ, কিন্তু গাছের গোড়ায় জল কজন ঢালে সে খবর কেউ রাখে না। না রাখো, তবু আমাদের বড় করা গাছের ছায়া ছেড়ে আমরা কোথাও যাব না। যেতেই হবে বড় বউ, কারণ গাছ যখন ছোট ছিল আমাদের অধিকার ছিল, এখন সে বড় হয়েছে আমাদের অধিকারও ফুরিয়ে গেছে। না না গো না, আজও সে আমার সেই ছোট্ট পাগলই রয়ে গেছে। আজও আমি ভাত বেড়ে না দিলে সে খায় না, আমি জল তুলে না দিলে সে স্নান করে না, আমি আয়না ধরে সামনে না দাঁড়ালে সে মাথায় চিরুনি দেয় না। আমি চলে গেলে এই কাজগুলো কে করবে বলো? কেন? আমি তো রয়েছি। এখন থেকে ছোট বউ সব করে নেবে। ছোট বউ করবে তার বউয়ের কাজ, আর এই বড় বউ করবে তার মায়ের কাজ। দিদি, ওরে ছেলের কাছ থেকে মা কি দূরে সরে যেতে পারে? পারে না রে বউ, মা কখনো দূরে সরে যেতে পারে না। দাদা, ও দাদা, দিদির কথাগুলো আপনি শুনলেন তো দাদা? পাগল ছাড়া তার মুখে কোনো কথা নেই। আর আপনার ভাইয়েরও বৌদি বিনা ত্রিভুবন অন্ধকার। দাদা আপনি বলুন তো দাদা, চোখের সামনে এসব কি সহ্য করা যায়? ব্যথাটা বকুলের একটু বেশি লাগার কথা বৌমা, কারণ মা মারা যাবার পরে বাবাও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ে। সেই থেকে বকুল নিজের হাতে ফলে ফুলে এই সংসারটাকে যে সাজিয়ে তুলেছে। ওসব বাদ দিন, দিদিকে কোনো রকমে রাজি করে আপনি সেপারেট হতে পারবেন কিনা আমাকে তাই বলুন। আমি আপ্রাণ চেষ্টা করব বৌমা। চেষ্টা নয় দাদা, চেষ্টা নয়, আপনি আমাকে কথা দিন, নইলে আমি বিষ খেয়ে আর মরার আগে এমন স্টেটমেন্ট দিয়ে যাবো যে না বৌমা না, হাসি বাজে কিছু করে বসো না। আমি তোমাকে কথা দিচ্ছি, এক সপ্তাহের মধ্যে আমরা এই সংসার থেকে আলাদা হয়ে যাব। দাদা বেশ, একটা সপ্তাহ তো আমি মুখ বুঝেই থাকবো, তখন দেখবো আপনার প্রতিশ্রুতির মূল্য কতখানি। কোথা হতে এলো বান জানিল না কেউ, নীর ভেঙে দিয়ে গেল তীর ভাঙা ঢেউ। শত ডাকে ভগবান দিলে না কো সাড়া, রলো না সম্বল কিছু অশ্রু জল ছাড়া। এই যে গৌতমদা, শুনলাম তুমি নাকি নীলাকে কথা দিয়েছো। হ্যাঁ ভাই, দিয়েছি। আর কথা যখন দিয়েছি, তোমার কথা তুমি রাখবে সে আমি জানি, তাই তো জোর দোলানোকে বলে এলাম।
পূর্বে সূর্য পশ্চিমে উঠলেও তোর ভাসুর ঠাকুরের কথা নড়চড় হবে না। ভগবানের কাছে সে প্রার্থনাই করো তমাল ভাই, তোমার বোন আমার বোন, সে বোনের দুঃখ লাঘব করতে আমি যেন পেশপা না হই, পেশপা না হই, পেশপা না হই। পেশপা না হয় একমাত্র বোন আমার, আলাদা থাকলে সে সুখেই থাকবে, অভাব অনটনে পড়লে আমি তাকে সাহায্য করবে। দুটো প্রাণী সারা জীবন ধরে খেলেও আমার পৈতৃক সম্পত্তির এক কোনাও কমবে না। কমবে কমবে দাদা, কমবে। হ্যাঁ, দেওর বৌদির উৎকট ভালোবাসা এবার নিশ্চয়ই কমবে। সত্যি রে, তোর বুদ্ধির তারিফ করতে হয়। তোর ভাসুর ঠাকুরকে একেবারে পোষা কুকুর বানিয়ে ফেলছে দেখছি। দাদা এই তো সবে শুরু দাদা, দেখবে একের পর এক আমি সকলেরই দেমাগ ভাঙবো। আজ তাহলে আমি আসি, দিনে বললো পরে এসে খবরটা আমি নিয়ে যাব। না দাদা না, এর একটা ফয়সালা হওয়া না পর্যন্ত তোমার এই বাড়ি থেকে যাওয়া চলবে না। এক সপ্তাহ তো ও দেখতে দেখতেই কেটে যাবে। কিন্তু কুটুম্বের বাড়িতে এতদিন থাকা 100 বার থাকবে, 1000 বার থাকবে। এমনি তো এই বোনের বিয়ে দাওনি, নগদ 50,000 টাকা বর্পণ দিয়েছো, তার উপর আসবাবপত্র যা দিয়েছো ওরা বাপের জন্য। অবশ্য ঠিক না তমাল বাবু, তা মোটেই ঠিক নয়। বাবার প্রতিশ্রুতি দেওয়া না থাকলে টাকার আসবাবপত্র ঘর ভরিয়ে দিলেও তোমার এই ডাইনি বোনকে কখনো আমি গলায় মালা দিতাম না। তা দেবে কেন, তা দেবে কেন, তা দেবে কেন? তোমার এই পারুল বেলা ছিল যে। স্টপ স্টপ ইট। এই পাপ মুখে তুমি পারলে নাম উচ্চারণ করো না। তার সঙ্গে তোমার আকাশ পাতাল পার্থক্য। সে স্বর্গের পারিজাত আর তুমি নরকের কৃমিকীট। সে অমৃত ললনা আর তুমি কাল ভুজঙ্গিনী। সে তোমার সুখের জন্য চরম ত্যাগ স্বীকার করেছে আর তুমি তারই জন্য আমাদের এই সোনার সংসারটাকে বিষের ধোঁয়ায় ভরিয়ে তুলেছো। খবরদার তোম, তার সামনে দাঁড়িয়ে কাকে কি বলছো একবার ভেবে দেখেছো? এই যে একজন স্বার্থপর ভদ্রলোকের সামনে তার হিংসা মোকাবিলা করতে গৌতম সেনের ভাই উত্তম সেন উত্তম 50,000 টাকা বরপণ আর কয়েক হাজার টাকার আসবাবপত্র দিয়েছে বলে আমি তোমার বোনকে স্বর্গের দেবী করে মাথায় করে দেই দেই করে নাচবো না সম্বন্ধী মশাই। হীনমনোভাব সম্পূর্ণ মেয়েকে যেভাবে নেগলেক্ট করা উচিত আমিও ঠিক তেমনি ভাবে নেগলেক্ট করে চলবো। সেন্সের অভাব আমার নেই, তোমাদের আছে। আমার যতটুকু কমন সেন্স আছে তোমাদের ভাই বোনের মধ্যে যদি ততটুকু থাকতো তাহলে এই সংসারটা স্বর্গীয় হাসি খুশি চিরমর চিরক্ষয় হয়ে থাকতো। উত্তম, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি তমাল বাবু, এটা আমার বাড়ি। এ বাড়িতে গৌতম সেনের মতো উদার মানুষ থাকে, তাকে আমার মমতাময়ী বৌদির মতো নারী এই শান্তিকুঞ্জে আগুন দেওয়ার চেষ্টা করলে কি করবে তুমি? বলে আমি তোমাদের খাতির করব না। মারবে নাকি? না তমাল বাবু, যে হাতে আমি সীতা বৌদির পুজো করি, শ্রীরামচন্দ্র দাদার পায়ের ধুলো মাথায় নেই, সেই হাতে তোমাদের মারধর করে নিজেকে আমি বিবেকের কাছে ছোট সাজাতে পারবো না। তবে কি করবে? হাতে না মেরে তোমাকে আমি ভাতে তার মানে হচ্ছে সুজা দাদা বৌদির সঙ্গে যদি মিলেমিশে থাকতে পারো আমি তোমাকে মাথায় করে রাখবো। আর যদি এইভাবে সাপের মতো ফুস ফুস করতে থাকো তাহলে চাই ফেলতে ভাঙাগুলো যেমন পড়ে থাকে তোমাকেও এ বাড়িতে ঠিক সারাটা জীবন ঠিক তেমনি ভাবেই পড়ে থাকতে হবে। অপমান, অপমানের প্রতিশোধ নিতে আমিও জানি, আমি বুঝিয়ে দেব। তমাল দত্তের বোনকে সে বিয়ে করেছে, যে তমাল দত্ত দিনকে রাত করে দিতে পারে। তাই দিও দাদা, তাই দিও।
ওই রাস্কেলটা বুঝো দত্ত বংশের ছেলে মেয়েরা অপমান কখনো মুখ বুঝে হজম করে না, তার প্রতিশোধ নিতে তারাও জানে। যেহেতু তোকে সে কথা স্মরণ করে দিতে হবে না রে বোন, তোকে সে কথা স্মরণ করিয়ে দিতে হবে না। এই অপমানের প্রতিশোধ আমিও নিতে জানি। যেহেতু ধন দৌলত বংশ মর্যাদা সব দিক দিয়ে ওরা আমাদের চেয়ে ছোট, শুধু ছোট নয় দাদা, অনেক 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 ছোট। উত্তম সেন, বকুল রানী এন্ড গৌতম সেন, বি রেডি। তোমাদের আমি এমন জালের ফাঁদে আটকাবো যা অতি ভীষণ, অতি ভয়ঙ্কর। আমার সেই চক্রান্তের ফাঁস থেকে স্বয়ং ভগবানও তোমাদের বাঁচাতে পারবে না। বাঁচাতে আর পারলে কই দাদা, অত্যাচারী বাবা আর বিমাতার কবল থেকে ছিনিয়ে এনে আবার তো সেই মৃত্যুর হাড়ি কাঠিয়ে এনে ফেললে দাদা। না রে বোন, আমি বেঁচে থাকতে তোকে আমি এইভাবে পুড়িয়ে মরতে দেব না। একটা গঙ্গা যাত্রীর হাতে তুলে দেওয়ার আগে তোকে নিয়ে আমি রাস্তায় নেমে যাব, দু ভাই বোন মিলে ভিক্ষে চেয়ে খাবো। কিন্তু সহজেই কি ওই বুড়ো শকুন সে কি ছেলে মানুষ? তার বাবা দেবে, সহজে না দেয় বুকে ছুরি বসিয়ে পুলিশের হাত করা পড়বো। দাদা আজ যখন শালার দেখা পেলাম না, আমি ফিরেই যাচ্ছি। তবে এরপর যেদিন আমি আসব, তৈরি হয়ে আসব। বলে দিস যদি ভালো চায়, যে কথা আমায় দিয়েছে সে কথা যেন সে রক্ষা করে, নইলে তাকে আমি এত সহজে ছাড়বো না। বললে কি সে শুনবে? না শুনে তো মরবে। তোর জন্য না হয় ফাঁসির দড়ি আমার গলায় উঠবে। দাদা তাতে কি হয়েছে? আমার তো মরলে নেই কাঁদতে, হারালে নেই খুঁজতে, ভয়টাই বাকি শুনি। তোমার কথা শুনে আমার কেমন যেন ভয় করছে দাদা। শেষে যদি এই যদি টদি ছেড়ে দে, সোজা আঙ্গুলে গিট না উঠলে আঙ্গুল বাগাতে হবে। আমি কি তাকে পায়ে ধরে সারতে গিয়েছিলাম? তোর একটা হিল্লে করার কথা দিয়ে হচ্ছে বলে আমি তোকে তার বাড়িতে রেখে গিয়েছিলাম। এই সব শালার তার হিল্লে, শালার 14 পুরুষের নাম আমি বলে ছেড়ে দেব। দাদা আচ্ছা রে, আমি এখন চলি, 2-4 দিন পর আমি আবার আসছি। আজকের দিনটা থেকে গেলে হতো না না রে দাদা? বোন, না, একটা আমি কাজের সন্ধানে করছি। আজ একজনের সঙ্গে দেখা করার কথা, আজ হোলির দিন, বলেছে বাড়িতেই থাকবে। এখন থাকো কোথায়? কবে কোথায় থাকি তার কোনো ঠিক নেই রে বোন। দাদা কোনোদিন ধর্মশালায়, কোনোদিন স্টেশনে, আর কোনোদিন পার্কে শুয়ে রাতটা দাদা। কাটিয়ে দেই। দাদা কিরে পাগলি, দুঃখ পেলে? তোর পাগলে আমাদের আবার জীবন দাদা পশুর সঙ্গেও তুলনা চলে না, পশুর সঙ্গেও তুলনা চলে। আচ্ছা আমি চলি রে বোন, আবার আসবো। কেমন? তুই ভালো থাকিস। দাদা দাদা কেন যে ভগবান আমাদেরকে এই পৃথিবীতে এনেছিল ভেবেই পাই না। আজ হোলির দিন, হুলিয়ায় হুলিয়ায় হুলিয়ে 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 আজ হোলির দিন। রং আবিরের মধ্যে সারা দেশটাই যেন ডুবে রয়েছে, অথচ ওই মুখ পোড়া আমাকে দরজা বন্ধ করে ঘরে থাকতে বলেছে যেন এই যুবতী বউয়ের গায়ে রং আবির কেউ মাখাতে না পারে। দিতে হবে, নিতে হবে।
এটাই আজকের নিয়ম। আহা, কি করছো? তোমার দাদু এসে দেখলে আর জাদুর গোষ্ঠী দিলাই। আমি তোমাকে কি দেব? আর ওই হার কি বোন ব্রো এসব তো আমাকে এনে দেয়নি। আমি তো এনেছি। এই নাও, শুরু করো খেলা। হোলি হায়, হোলি হায়, হোলি হায়, হোলি হায়, হোলি হায়, হোলি হায়। পুঠি, পুঠি, ও পুঠি, সর্বনাশ! ও ঠিক। ওই মুখপুরা এসে গেছে। এখন আমি কি করবো বলো তো? এসো, এসো, বলো, লুকাও, লুকাও, লুকাও। তাহলে উপায়? শোনো, শোনো, তুমি এখানে আসো। তুমি তুমি এই তক্তপোষের মধ্যে লুকিয়ে থাকবে, বুঝছো? জি জি। পুরো বের হবে না। তারপর যা করার আমি করে নিচ্ছি। এই চুপচাপ বসে থাকবে, বুঝলে? এই যাত্রায় তুমি আমাকে উদ্ধার করো ঠাকুর। এই যাত্রায় তুমি আমাকে উদ্ধার করো। শালারা আমার 14 পুরুষ উদ্ধার করে ছাড়লে। আরে দূর, এমন দিনে বাড়ির বাইরে বেরোনো। কে কে কে- কে তুমি? আরে আমাকে তুমি চিনতে পারছো না? আরে আমি তোমার সাদের পুটি গো, পুটি। পুটি, এই অবস্থা তোমায় কে করেছে? তোমার অবস্থা যারা করেছে তারাই আমার অবস্থা করেছে। তার মানে পাড়ার ছেলেরা। শালারা আমার যুবতী বউয়ের গায়ে হাত দিয়েছে। শালাদের আমি বাড় দিয়ে ছাড়বো। এই তোকে না করে দরজা বন্ধ করে বসে থাকতে বলেছিলাম, আর তুমি না এই দরজা খুললে কেন? আরে আমি তো দরজা খুলে কলতলায় জল আনতে গিয়েছিলাম। সেই মুহূর্তেই আরে দূর, জল আনার গোষ্ঠীর নিকটি করেছে। একদিন না হয় জল না খেয়েই থাকতাম। হ্যাঁ? ও, হোলি হায়, হোলি, হোলি হায়, হোলি। এই আমার বুধ হয় আর এবার একটা বোধহয় নিয়ে আর একটা নিয়ে আসবে। হ্যাঁ, আসবে। তোমার উপায় তুমি করো, আমি এই তপ্ত বুঝে নিয়েছি গিয়ে চুপটি করে বসে থাকবো। না, 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 না। আরে শোনো, শোনো, ওখানে ইঁদুরের গর্ত আছে, ওখানে যাওয়া যাবে না। এই, ইঁদুরের গর্তে সাপও থাকে। আরে দূর, ইঁদুরের গর্ত সাপও থাকতে পারে, তুমি বুঝতে পারছো না। আরে দূর, এই মাস্তানদের পাল্লায় পড়াচ্ছে, এই সাপের মুখে পড়া অনেক ভালো। ব্রহ্মময়ী, এই তুমিই বড় সাপ। শোনো না, হ্যাঁ? আরে এখানে এখানে থাকতে হবে না। শোনো, তুমি এখানে বসো, আসবে না কেউ। এই তক্ত বুঝের নিচে শোনো না, এটা মানে ইয়ে ইয়ে শোনো আমার সাথে আসো। ইয়ে মানে কি? আরে ইয়ে তুমি জানো না ওই যে কি যেন বলে, হ্যাঁ? এই যে গরুর বাজারে হ্যাঁ। বড় দেখে একটা লোক কুমড়ো বেচতে এসেছিল, বুঝছো? কুমড়ো। দেখা হ্যাঁ হ্যাঁ, এই গরুর বাজার। আমি সেখান থেকে এই বড় একটা কুমড়ো কিনে এই তক্ত বসে নিচে রেখে দিয়েছি। কুমড়ু, এত বড় কুমড়ু, হ্যাঁ হ্যাঁ, এতে কোথায় পেলে প্রিয়ে? বললাম না এই গরুর বাজারে হ্যাঁ? এর চেয়ে আরো কত বড় বড় কুমড়ো আছে, আমি একটা নিয়ে রেখেছি। এই তা কুমড়ুটাকে এই কাপড় দিয়ে ডেকে রেখেছো কেন? আরে তুমি জানো না হ্যাঁ? এখন আরশোলার উপদ্রব বেড়েছে, ও। তাই যদি কুমড়োটাকে খেয়ে ফেলে। ও আচ্ছা আচ্ছা। এ কুমড়ু, একটু জোর না রে বেটা। হ্যাঁ?
আমি একটু তোর কাছে আশ্রয় নেই। হ্যাঁ হ্যাঁ, তোমার কুমড়োর হাত পা আছে নাকি? আরে চড়তে বললেই সরে গেল। না না, সরলো কোথায়? হ্যাঁ? তোমার এই যে লাঠির গুতো, হ্যাঁ, তোমরা গড়াগড়ি ও দেখি তবে। শোনো না, দেখতে হবে না, শোনো না, আমি কি বলি, দেখতে হবে না। সাপ আছে, সাপ, এখানে সাপ আছে। দেখেছো কাপড়টা খুলে? তোমার কুমড়ো সরম না? শোনো না, গরম দাদু আমি বলে আজ হোলির দিন তো মেয়ে ছেলে এই কুমল বলে নরম নরম গালে আমি দিতে আছে এই কুমড়োর চকচকে ধারণ করে দিই। কি যে বলেন দাদু? আরে দু আমাকে কি কচি কুকাবে? আমি থানায় যাব, তোমাকে পুলিশে দেব। পুলিশ আর তোমাকে তোমাকে দিয়ে বৃন্দাবন পাঠাবো। বলে দিলাম। সূর্যমুখীর কোনো দোষ নেই দাদু। না, একেবারেই দোষ নেই, একেবারেই নেই। গঙ্গা জলে ধোয়া। আপনি বরং আমাকে আজ তোমাকে তোমাকে আজ আমি বাবা সিন্ধু পার করে ছাড়বো। চালা মেঘু লম্পট। আপনি আমাকে মারবেন দাদু? না না না, এ পুর বেলপাতা দিয়ে বজুম করব। বদমাইশ লুচ্চা হারামজাদা। দাদু দাদু সর্বনাশ হয়েছে। সাপ 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 সাপ। না, কই কই কোথায়? ও তোর গোষ্ঠীর মাথা। তো মেরে শালা। আছে আমার সঙ্গে আর কি একই শুয়াটা তোমায় ঠকিয়ে দিয়ে পালিয়ে গেল। ঠকিয়ে দিয়ে পালাম। তুমি একটু ধরে রাখতে পারলে। বাবা কি বলছো তুমি? এটাকে বললে কিছু? আমি ধরে রাখবো? আমি তোমার যুবতী বউ না? পরপুরুষের গায়ে হাত দিলে আমি নষ্ট হয়ে যাব না বলো? সতীর্থের আর তুমি আর বাকিটা রেখে শোনো না, যেটুকু আছে সেটুকু আর থাকবে না, বুঝলে? বারবার আমি বাধা দেওয়া সত্ত্বেও তোমরা কেন্ত হওনি। তবেই বুঝবো তোমাদের মধ্যে প্রকৃত ভালোবাসা গড়ে উঠেছে। আর সেদিনেই না থাক, যা করার তখনই করব। আরে কি করবো তোমাল ভাই, কিছুতেই যে ওদের দেওয়ার বৌদিকে আমি রাজি করাতে পারছি না। কিন্তু বিবাহকে তুমি কথা দিয়েছিলে, 1 সপ্তাহ সময় নিয়েছিলে, অথচ 1 মাস হতে চললো। আর কিছুদিন সময় দিতে বৌমাকে বলো। বকুলের অসুখটা সেরে উঠলেই। অসুখ বাড়তেও তো পারে দাদা, কিন্তু ওরা যে কেউ রাজি হচ্ছে না বৌমা। স্বেচ্ছায় যখন রাজি হচ্ছে না তখন আপনি ছলনার আশ্রয় নিন। ছলনা? ছলনা। আমাদের কথা মতো চললে একদিনে 2 পাখি কাত হবে। বেশ, কি পরামর্শ দেবে দাও, তোমাদের কথা মতো কাজ করতে আমি প্রস্তুত। তাহলে শোনো, প্রতিদিনের মতো আজও উত্তম দুপুরে ভাত খেয়ে ঘুমিয়ে পড়বে। তারপর আমি একটা ঔষধের সাহায্যে
বকুল দিকে অজ্ঞান করে উত্তমের পাশের বিছানায় মানে নীলিমার বিছানায় শুইয়ে দেব। তমাল ভাই, মিনিট 4-5 পরেই ওর জ্ঞান ফিরে আসবে। সেই মুহূর্তে তুমি কিছু না জানার ভান করে উত্তমের ঘরে ঢুকবে। তখন পাশাপাশি বিছানায় তাদেরকে দেখে তুমি অকথ্য ভাষায় তিরস্কার করবে। তমাল ভাই, দাদা তখন সেপারেট হবার পর ওনারা এসে মুক্ত হয়ে যাবে দাদা। না না বৌমা, না, এত বড় আঘাত আমি ওদেরকে দিতে পারবো না। ওদের মধ্যে রয়েছে মা ছেলের সম্পর্ক, সেই পবিত্র সম্পর্ক ভাঙতে গিয়ে ওদের মাথায় আমি কলঙ্কের পসরা তুলে দিতে পারবো না। বেশ, আজ না এক্ষুনি আমি বিষকে আত্মহত্যা করব। বোমা! এসো তো দাদা, এসো। মরার আগে উনার নামে না উনাদের নামে একটা স্টেটমেন্ট দিয়ে আসি। চলো। না বৌমা, না, এত বড় সর্বনাশ তুমি করো না। আমি তোমাদের প্রস্তাবে আমি রাজি। থ্যাংক ইউ গৌতম দাস, থ্যাংক ইউ। আরে আমি তো জানি যে গৌতম দার মতো মানুষ হয়, সুবিচার করবেই। সত্যি তোমার প্রশংসা করা উচিত। দাদা দাদা আপনি এই পৃথিবীতে নররূপী নারায়ণ হয়ে জন্মেছেন। না বৌমা, না, ভগবানের পৃথিবীতে আমি নিতান্ত একে দুর্ভাগা, নইলে না। থাক থাক, যা করবার তাড়াতাড়ি করে ফেলো, দেরি করে কাজ নেই। তুমি যখন রাজি হয়েছ আজ একটা ফয়সালা হবেই হবে। ভালো হলে ভালো, রোজ রোজ এসব আর ভালো লাগে না। হে ঈশ্বর, আমাকে অভিনয় করার শক্তি দাও, সাহস দাও প্রভু, সাহস দাও। ওই নীলা, তোর ভাসুরের কথাগুলো বড্ড আঁকা বাঁকা। আরে যেতে দাও না দাদা, যেতে দাও। ছাগলে কিনা খায় আর পাগলে কিনা বলে। নীলা, এসো দাদা এসো। ওই লড়াইতে নামার আগে হাতিয়ার আর একটু সাম দিয়ে নে। হ্যাঁ, নতুন করে আর শান দিতে হবে না রে বোন। যতটুকু দেওয়া আছে তাই যথেষ্ট।
নিয়ে আয়, যা। কি হলো ছোট? কি হয়েছে? আমার পাগল আমাকে ডাকছে কেন রে? সে তোমার পাগলই জানে বৌদি। এবার তোর ভাষণ দিতে যায়। গৌতম দা রেডি? চিৎকার করছো কেন? তোর পাশের বিছানায় আমার ঘরে নীলিমার বিছানায় বৌদি 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 তুমি আমার ঘরে কেন বৌদি? তুমি নীলিমার বিছানায়। না না, আমি আবার এখানে কখন এলাম? এখন নেকা সেজে গেছো তাই না? এই জন্যেই তো তোমরা আলাদা হতে চাওনি। আজ আমি বুঝতে পেরেছি। এই তো তোমাদের ভালোবাসা। খবরদার দাদা, আবার ও কথা উচ্চারণ করলে আমি তোমাকে দাদার সম্মান দিতে ভুলে যাব। চুপ! দাদা, বড় গর্ব করে তোরা বলতিস তোদের মধ্যে রয়েছে মা ছেলের সম্পর্ক। এই বুঝি তার পরিচয়? তুমি চুপ করো, তুমি চুপ করো। আমার মাথাটা ঘুরছে, আমার সারা দেহ কাঁপছে, আমার বুকের
যে এতদিনে বুঝলাম কেন আমাকে অবহেলা করে তোমার পাগল তোমারই কথায় উঠে বসে। ও যে আমার হাতে গড়া পুতুল ছোট বউ, আমি নিজে না খেয়ে ওকে খাইয়েছি, আমি যে ওর মা। করো তুমি, ও কথার মুখে আনবে না, আকাশটা ভেঙে তোর মাথায় পড়বে। তুমি কি বলছো? সারা জগৎ আমাকে অবিশ্বাস করতে পারে, কিন্তু তুমি তো আমাকে ভালো করেই চেনো। হ্যাঁ চিনি, ভালো করে চিনি। তুই ও সতী, তুই পুরোটা যা বলতে হয় দাদা তুমি আমাকেই বলো, কিন্তু যে বৌদি নিজে গর্ভে না ধরেও আমার গর্ভধারিণী মায়ের পরিচয় দিয়েছে, সেই দুঃখিনী বৌদিকে তুমি কিছু বলো না গো। তো কেন কেন এমন হলো দাদা? সমুদ্র শুকিয়ে মরুভূমি হলেও এত কোনোদিন হবার কথা নয় দাদা। নিশ্চয়ই নিশ্চয়ই আর পেছনে কোনো চক্রান্ত লুকিয়ে আছে, নইলে আমার মমতাময়ী বৌদি এত নিচে নেমে যেতে পারে না। তুমি বিশ্বাস করো, আমি তোমার পা ছুঁয়ে বলছি, সরে যা। ভাই তুমি এ কি করলি দাদা? আমার মায়ের গায়ে তুমি লাথি মারলে, স্বর্গের দেবীকে তুমি মাটিতে ফেলে দিলে। তুমি জ্যেষ্ঠ, তুমি পিতৃতুল্য, তাই আমি নীরবে সয়ে গেলাম, নইলে এতক্ষণে আমি তোমার বাটা ভেঙে ফেলতাম। কথাটা এইভাবে দাদার সামনে বলতে তোমার জিভটা আড়ষ্ট হলো না? তুমি আর কাটা গায়ে নোনের চিটা দিতে এসো না। কি বুঝবে তুমি বৌদির মহত্ব? তুমি যদি গর্ভে ধরে কোনো সন্তানের মা হতে, নিজেকে তিলে তিলে শেষ করে দিয়ে কোনো মা হারা সন্তানকে বড় করে তুলতে, তুমি বুঝতে আমার বৌদির হৃদয়। থাক, আমাকে আর বোঝাতে হবে না, যেটুকু বাকি ছিল আজ আমি বুঝে ফেলেছি। নীলিমা বলতে দাও পাগল। মাথার উপরে ভগবান বলে যদি কেউ থেকে থাকে, তিনি এদের প্রত্যেকটা কথা শুনছে, তিনি করবেন এর উপযুক্ত বিচার। আর তোমাকে সতীপনা দেখাতে হবে না। শোন উত্তম দাদা, আজই আমি এই সংসার থেকে তোর বৌদিকে নিয়ে আলাদা হয়ে যাব। দাদা আজ থেকে তোদের সঙ্গে আমার সমস্ত সম্পর্ক শেষ। আমি আমার পাগলকে ছেড়ে থাকতে পারবো না, কথা বলো না। ঘর বাড়ি পৈতৃক সম্পত্তি কোনো কিছুরে আমাদের প্রয়োজন হবে না। আমরা যেখানে খুশি থাকবো, যেমন করে পারি খাবো। চলে এসো। পৈতৃক সম্পত্তির উপর তোমার আমার সমান অধিকার। না না,
বাবার আদেশ নেই। তিনি মরবার সময় বলে গেছে তার সম্পত্তি যেন কোনোদিন দুভাগ না হয়। দাদা ওরে পাগল, কতটুকুই বা সম্পত্তি রে, দুভাগ হয়ে গেলে তোদের তো কুলি উঠবে না। আমরা নিঃসন্তান কোন রকমে চলে যাবে আমাদের। দাদা বকুল, না 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 না, ওভাবে আমি তোমাদের যেতে দেব না। আর যাবেই যদি, এই আমি তোমাদের সামনে বুক বেঁধে দিলাম, আমার গলায় পা দিয়ে তুমি চলে যাও। সরে যা, সরে যা, চলে এসো বকুল। বৌদি দাঁড়াও, বৌদি দাঁড়াও। দাদা আমার চোখের জলে তোমাদের পা ধুয়ে দে। দাদা তুমি আমার বৌদিকে আমার মুখ থেকে কেড়ে নিয়ে আমাকে কাঙাল সাজিয়ে দিও না দাদা। ওরে উত্তম, বৌদি যে আমার মা, মাকে ছেড়ে ছেলে কি থাকতে পারে না? ছেলেকে ছেড়ে মা দূরে সরে থাকতে পারে? পাগল, আমার পাগল। কি জলে বৌদির গা পুড়ে যাচ্ছে? পথ যাদেরকে ডাকে জ্বর অসুখের ভয় করলে চলে না রে। চলে এসো বকুল। ছোট বউ, আমার পাগল রইল, ওর মনে তুমি কখনো দুঃখ দিও না। ও যদি চোখের জল ফেলে, আমি যত দূরেই থাকি না কেন, ওর কান্না আমি যে শুনতে পাবো। ও যে আমার বুকে হাজারো লাথি মেরে বড় হয়েছে। ও কোথার কাজ নেই বকুল, চলে এসো। পাগল, পাগল, পাগল। আমার জনম দুঃখিনী মা। এসেছে দশমী, বিসর্জন হবে প্রতিমা। নবমী এসেছে দশমী, বিসর্জন হবে প্রতিমা। নবমী এসেছে দশমী, বিসর্জন হবে প্রতিমা। নবমী এসেছে দশমী, বিসর্জন হবে প্রতিমা। ভোলানাথ এসে রয়েছে বসে, ভোলানাথ এসে রয়েছে বসে, কৈলাসে যাবে বিসর্জন হবে প্রতিমা।
বিসর্জন হবে আর হয়ে নবমী এসেছে দশমী বিসর্জন হবে প্রতিমা ভোলানা বিসর্জন হবে নবমী এসেছে দশমী বিসর্জন হবে প্রতিমা পার হয়ে নবমী এসেছে দশমী বিসর্জন হবে প্রতিমা চলে গেল গুপিদা আমার দাদা বৌদি আমায় ছেড়ে সব শেষ করে চলে গেল। ছোট বাবু আমি জানতাম ছোট বাবু ওরা একদিন যাবেই। আমার বুকের পাঁজর ভেঙে দিয়ে চলে গেল। আমি কেমন করে বাঁচবো গুপিদা, আমি কেমন করে বাঁচবো? অনেক আঘাত বুকে নিয়ে বেঁচে থাকার নামই তো জীবন। কি হলো? এই ভিক্ষে না নিয়ে চলে যাচ্ছ যে? যার হাতে ভিক্ষে নিতাম সেই যখন চলে গেল আর কোনোদিন ভিক্ষে নিতে আসবো না, কোনোদিন আসবো না, কোনোদিন না। দাদা বৌদিকে নিয়ে কত মধুর স্বপ্ন এঁকেছিলাম এই মনে, আজ সব দুঃস্বপ্ন হয়ে শূন্যে মিলিয়ে গেল। তুমি ছেলে মানুষ কাঁদছ কেন উত্তম? এ কান্নার শেষ হয়তো কোনোদিন হবে না। উত্তম ভয় নেই তমাল বাবু, তোমার হতভাগ্য বোনের চোখের পানি সারা জীবন হয়তো ভেজা থাকবে, কিন্তু তোমার বোনের টুটের হাসি কোনোদিন পুড়বে না। তুমি আমি ভাবছি নীলিমা, ভগবান তোমাকে কি উপাদান দিয়ে গড়েছেন? মন্দির শূন্য করে দেব দেবী চলে গেল, অথচ তোমার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো না। মাথাটা নুয়ে ওদের পায়ে একটা প্রণাম পর্যন্ত করতে পারলে না। পারে পাঠাবি পা। অশেষ অশেষ ধন্যবাদ তোমাকে, অশেষ ধন্যবাদ। বই গেছে পায়ের ধুলনিতে, পায়ে কত রোগ জীবাণু আছে তার ঠিক নেই। স্কন্ডারের কথা ছেড়ে দেব, হি ইজ ভেরি ব্যাকওয়ার্ড। রাইট ইউ আর দাদা। এবার তোর আশা পূর্ণ হয়েছে, কাল সকালে ট্রেনে কিন্তু আমাকে বাড়ি ফিরতে হবে। কিন্তু দাদা, ডোন্ট গেট নার্ভাস মাই ডিয়ার সিস্টার। আবার কোনো প্রবলেমের সম্মুখীন হলে তুই আমাকে চিঠি দিয়ে জানাস, আমি এসে সব কিছু সমাধান করে দিয়ে যাব। সে আমি জানি দাদা, সে আমি জানি। যত বড় শক্তিশালী শিকারী হোক না কেন, তোমার চক্রান্ত বন্দুকের একটি মাত্র গুলিতে তাকে ঘায়েল হয়ে যেতে পারে। নীলিমা, নীলিমা বহু জন্মের পূর্ণ ফলে তোমার মতো দাদা পেয়েছে, তাই তো আসে গর্বিতা। ধন্যবাদ।
গর্বিতা ধন্যা। এবার উত্তম আমি তোমাকে Stop! Stop you, Tamal Datta! Remember that! কথাটা প্রকাশ বলে মুখ দেখানো ভার হয়ে উঠবে, তার চেয়ে এই নবজাতককে যদি আমার হাতে তুলে দে, আমি ওকে কোনো অনাথ আশ্রমের দরজায় ফেলে নিয়ে আসার ব্যবস্থা করি। যাকে ঘিরে তোর জীবন নষ্ট হতে চলেছে, যার জন্য তোর বংশমর্যাদা ক্ষুণ্ণ হতে বলেছে, সেজন্য তো আমি দায়ী বাপি। আমাকে তুমি যা খুশি শাস্তি দাও, তো বাবরের ডাড়ি ছেড়ে থানকে আমি কোল ছাড়া করতে পারবো না বাপি। তাহলে দিবি না? তাহলে এই তোর শেষ কথা? হ্যাঁ বাপি। তাহলে আমারও শেষ কথা তুই শুনে রাখ। আগামীকাল এই সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে আমি যেন তোর এই বাড়িতে মুখও দেখতে না পাই। তোর ছেলেকে নিয়ে আজ রাত্রে এখান থেকে চলে যা। কোথায় যাব বাপি? এই অবস্থায় আমি কোথায় যাব? দুর্বল শরীর, ঠিক মতো দাঁড়াতে পর্যন্ত পারছে না। হ্যাঁ তাই তো, এসব আমি কি বলছি? না না মা না, আমায় ছেড়ে তুই কোথাও থাকতে পারবি না বাপি। এই দুর্বল শরীর নিয়ে তুই ঘোরাফেরা করিস নি। যা শুয়ে পড়কে। আমি একবার বেরোচ্ছে, ফিরতে একটু রাত হতে পারে মা, একটু রাত হতে পারে।